আলো পড়ছে না মনে হয় না। আচ্ছা, এদিকে ঘুরি। আমি এখন এই হেলাল হাফিজের কবিতা সংগ্রহ বই থেকে, তার কবিতা সংগ্রহ বইয়ের নাম হচ্ছে এক জীবনের জন্ম যখন। ওই বইটা আসলে ইন্টারেস্টিং লাগতেছে, ইংরেজিতে লেখা এবং সাথে বাংলাটাও পড়া যায়। যেহেতু ইংরেজি কম বুঝি, বাংলাটা দিয়ে বুঝে ফেলি, সেজন্যই পড়ি। তিনি একটা ডাকাত সম্পর্কে, একটা ডাকাত নিয়ে একটা কবিতা লিখেছেন, দ্য ড্যাকয়েট। আমি সেটা পড়ছি। এটা অনুবাদ করেছেন যুবক, যুবক কি একটা নাম আমার বারবার ভুলে যাই, যুবক অনার্য মনে, যুবক অনার্য, ঠিক আছে, আমার মুখস্থ হয়ে গেছে নামটা। উনি অনুবাদক। আচ্ছা, প্রথমে আমি ড্যাকয়েট এটা পড়ি, পড়াটা তো হারিয়ে ফেলছি। ড্যাকয়েট কত, আমি সূচিপত্র দেখতে হবে। ড্যাকয়েট, ড্যাকয়েট মানে ডাকাত। ডাকাতের ইংরেজি কি? ড্যাকয়েট, DACUIT, ড্যাকয়েট। ড্যাকয়েট মানে ডাকাত। এই থিফ মানে চোর, THIEF, থিফ মানে চোর। থেফট, THEFT, থেফট তো হচ্ছে চুরি বা চৌর্যবৃত্তি। চুরি পেশা নিয়ে যে ধান্দা করে চলে, কোনো কাজ না করে, ধরা পড়লে হাত পা গিরে গাঁটটা ভাঙিয়ে দেয়, সেটাকে বলা হয় চুরি। আর ডাকাতি হলো রাতের অন্ধকারে বের হয়, অস্ত্র শস্ত্র নিয়ে মানুষের বাড়িতে হামলা করে, টাকা পয়সা অস্ত্র শস্ত্র নিয়ে পালায়, অস্ত্র শস্ত্র নিয়ে দা কিরিচ নিয়ে, এই লোহা লঙ্কর নিয়ে রাতে মানুষের করে হানা দেয় এবং মানুষের অস্ত্র ধরে মানুষকে জিম্মি করে ফেলে, ঘরের মানুষকে, এবং তারা চিল্লাতে পারে না। ডাকাত চলে যাওয়ার পরে হাওয়া করে কাঁদে, স্বর্ণ চাঁদি টাকা পয়সা থাকলে নিয়ে যায়। বিশেষ করে যদি জানে যে আপনি আজকে 2 লাখ টাকা চড়েছেন, এই টাকাটা আপনার কাছে থাকতে পারে, বা 5 লাখ টাকা চড়েছেন, এরকম জানলে তখন আপনার পিছু লেগে যায়। আর ডাকাতি করে অবশ্য ডাকাতরাও বাঁচতে পারে না, ডাকাতও এক ধরা পড়ে যায় এখন বর্তমানে। আগের জমানায় ডাকাতি বেশি হইতো, এখন কম হয় কেন? এখন ইন্টারনেটের যুগ, মোবাইলে একজনের সাথে একজন যোগাযোগ করে, আর এক ডাকাত ধরা পড়লে 10-100 ডাকাত ধরা পড়ে যায় মোবাইল ট্র্যাকিং করে। বর্তমান ডিজিটালাইজেশনের যুগে ডাকাতি চুরি করে বাঁচা এত সহজ না, একদিন দুমাই পড়তে হবে ধরা, এই কথাটা বাস্তব। মানে ডাকাতদেরকে একদিন ধরা পড়তে হবে। আমি দেখতে চাই এবং পড়তে চাই আমাদের হেলাল হাফিজ সাহেব, কবি হেলাল হাফিজ সাহেব কী বলেছেন ডাকাত নিয়ে। 133 পৃষ্ঠায় আছে তাহার বার্থ ওন্ড অফ ওয়ান লাইফ, এক জনমের জন্ম জখম। উনি এমন নাম কেন দিলেন আমি বুঝতে পারতেছি না। জন্ম যখন মানে জন্মের দাগ। 133, আসলে এটা ওনার যেটা ইচ্ছে হয়েছে সেটা দিচ্ছেন আমার কি, আমি বলছি। এখন আমি দ্য ড্যাকয়েট। হু আর ইউ destroying the golden thatched home at night? You have entered into the female quarters shamelessly. Oh, forbidden man, who are you? We have never seen you in this region. In plague and pestilence, a storm, desired revolt. In the years of war, under walking of many men of another village, this home was full of noise. We did not see you in 3 boundaries. Clever merchant, you have descended into darkness to this commercial travel. Who knows what prevails in the minds of neighbors? Due to greed and lust, the stranger at last will lose all. Since when the morning appears in all directions, men will swell
অ্যাজ ফ্লার্ট, আচ্ছা, বা ইংরেজি আবৃত্তিটা করে ফেলছি, আমি বুঝে ফেলছি। আমি ডাকাত কবিতাটা পড়ার আগে ডাকাত সম্পর্কে আপনাদেরকে ধারণা দিছি, কারণ বাংলাটা বলতে আমার কথার সাথে আপনারা কিছু মিল পাবেন বলে আমি মনে করি। যেহেতু আমি ইংরেজিটা পড়েছি, আমার ধারণা হয়ে গেছে উনি কী বলেছেন। হ্যাঁ, এখন হচ্ছে ডাকাত, অনার্য, যুবক অনার্য অনুবাদক, তার অনুবাদ হচ্ছে ডাকাত। তুমি কে হে, সোনালি ছনের ভারী তসনস করে রাতে নির্বিচারে ঢুকে গেলে বেগানা পুরুষ লাজ শরমের মাথা খেয়ে। তুমি কে হে, তোমাকে তো দেখিনি কখনো আগে এ তল্লাটে, মারিও মরকে ঝড়ে কাঙ্ক্ষিত বিদ্রোহে। আমাদের যুদ্ধের বছরে ভিন গ্রামের কত মানুষের পদচারণায় এবারে মুখর ছিল, তোমাকে দেখিনি ত্রিসীমানায়। চতুর বণিক তুমি আধারে নেমেছ এই বাণিজ্য ভ্রমণে, কে জানে কি আছে পাড়াপড়শির মনে। লোভে আর লালসায় অবশেষে আগন্তুক সর্বস্ব হারাবে, কেননা প্রভাত হলে চারিদিকে মানুষের ঢল নেমে যাবে। খুব সুন্দর, তাই না? কবিতাটি লেখা হয়েছিল 2-3-1985 সালে। আমি ইংরেজিটা পড়ে দিয়েছি, যারা ইংরেজিটা বুঝে ফেলছেন, আর যারা বুঝেননি তারা বাংলাটা বুঝেছেন। আর আমিও কিছু উপেক্ষা করেছি। এখানে বলছে আর একটু আলোচনা করি কবিতাটা। তুমি কে হে, সোনালি ছনের বাড়ি তছনছ করে রাতে, মানে একটা বাড়ি ঢুকে তছনছ করে, যেমন আলমিরার কাপড় চোপড় ফেলে দেয়, তারপরে ডেক্সি পাতিল এদিক ওদিক করে, মানে একটা বাহাদুর আর কি, এটা সেটা ফেলে দেয়। আলমিরা চেক করে, ড্রয়ার চেক করে, কোথায় টাকা আছে, কোথায় সোনা দানা গহনা আছে, এগুলো চেক করে। এই জন্য মনে হচ্ছে সোনালি ছনের বাড়ি তছনছ করে রাতে। রাতে কখন ডাকাতি কখন হয়? রাতে হয়। ডাকাতি মানে ডাকাতি। আর নির্বিচারে ঢুকে গেলে অন্দরমহলে, মানে বিচার ছাড়া তাদের বাপের দিন বা বিটা তাদের শ্বশুরবাড়িতে যেমন যায়, শ্বশুরবাড়িতে গেলেও মানুষ সামনের রুমে বসে, কিন্তু তারা নির্বিচারে ঢুকে গেল অন্দরমহলে। বেগানা পুরুষ মানে তারা অপরিচিত, লাজ শরমের মাথা খেয়ে তুমি কে হে, অর্থাৎ তোমার শরম লজ্জা নাই, তুমি কে, বেগানা পুরুষ, তুমি অন্দরমহলে ঢুকে গিয়েছো। এখানে ইংরেজিতে লেখা হয়েছে ফিমেল কোয়ার্টার্স, দ্যাট ইজ অন্দরমহল, যেখানে মহিলারা থাকে, সেখানে বেগানা পুরুষ যায় না। এই ডাকাতরা লাজ শরমের মাথা খেয়ে অন্দরমহলে চলে গেছে। অন্দরমহলে কারণ সোনা দানাগুলো মহিলাদের দখলে থাকে, আলমিরাতে থাকে, মহিলাদেরকে জব্দ করে অস্ত্র দিয়ে বলে দিতে কি আছে। যেহেতু আমি আইনের ছাত্র এবং ডাকাতি মামলা, অস্ত্র মামলা, মার্ডার কেস, ধর্ষণ মামলা ডিল করেছি, আমি ফৌজদারি লাইনে প্র্যাকটিস করেছি, সেই হিসেবে আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের কাছে শেয়ার করছি। আমার কথার মাঝে আপনারা সেগুলোর আভাস পাচ্ছেন। আচ্ছা, প্রথম অংশ, 3টা অংশ। প্রথম অংশ বলছে তুমি কে হে, সোনালি ছনের বাড়ি তছনছ করে রাতের বিবেচারে ঢুকে গেলে অন্দরমহলে, বেগানা পুরুষ লাজ শরমের মাথা খেয়ে। তুমি কে, তুমি বেগানা পুরুষ, তোমার লাজ শরম নাই, তুমি মহিলাদের ঘরে ঢুকে গেছো কোনো ইয়ে ছাড়া, তারপরে তছনছ করে দিলে তাদের আলমিরা কাপড় চোপড় বের করে স্বর্ণ টাকা পয়সা খুঁজতে গিয়ে। তোমাকে তো কখনো দেখিনি আগে এ তল্লাটে, মানে তোমাকে তো এই জীবনে এই তল্লাটে মানে এই এলাকায় দেখিনি। মারিও মরকে ঝড়ে কাঙ্ক্ষিত বিদ্রোহে, মানে কখনো দেখিনি। মরকে খরায় ঝড়ে বলতে এখানে আসলে বিপদ আপদে, কাঙ্ক্ষিত বিদ্রোহে, অর্থাৎ বিদ্রোহের সময় তোমাকে দেখিনি। আমাদের যুদ্ধের বছরে তখনও তোমাকে দেখিনি, মানে যুদ্ধের সময়ও দেখিনি। ভিন গ্রামের কত মানুষের পদচারণায় এবারে মুখর ছিল, তোমাকে দেখিনি ত্রিসীমানায়। যুদ্ধের সময় এক গ্রাম থেকে আরেক গ্রামে মানুষ চলে গিয়েছিল। হ্যাঁ, ওই যে বাস্তুহারা হয়ে
যুদ্ধের সময় আপনারা জানেন বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে দেখা যায় গাট্টি বুসকা ফুলা ফাইন কাপড় চোপড় নিয়ে হাতে মাথায় কোমরে অনেক কিছু বেঁধে যে যেভাবে পারে বাড়িঘর ছেলে পালাই। ভিন গ্রামের কত মানুষের পদচারণে এই বাড়ি ওই বাড়িতে ভিন গ্রামের মানে ভিন্ন গ্রামের লোকজন এসে জড়ো হয়েছিল শুধু জানটা বাঁচানোর জন্য। তোমাকে তো দেখিনি ত্রিসীমানায়, ত্রিসীমানা মানে তোমার এই বাড়ির সীমানায়ও দেখিনি, কোথাও দেখিনি। চতুর্বণিক তুমি আধারে নেমেছো এই বাণিজ্য ভ্রমণে। এখানে কবি ডাকাতকে বাণিজ্য বণিক বলেছেন এবং বাণিজ্য ভ্রমণ বলেছেন ডাকাতিকে, অর্থাৎ ডাকাতি তার পেশা, নট নেশা। তো ডাকাতিটা যদি পেশা হয়ে থাকে সেটা তার বাণিজ্য। বাণিজ্যতে গিয়ে মানুষ আগে বাণিজ্যতে একটা কথা মনে পড়ে গেল, আরেকটা কবিতার কথা। বাণিজ্যতে যাব আমি সিন্দাবাদের মতো, মা গো আমায় সাজিয়ে দে না। এই জাতীয় একটা কবিতা আমাদের প্রাইমারি স্কুলে ছিল, প্রাথমিক বিদ্যালয়ের বইয়ে, এখন মনে পড়ছে না। আচ্ছা, তো বাণিজ্যে যায় কারা? যাদের এই কিছু ধান পাট, কিছু স্বর্ণ চাঁদি অথবা কিছু উৎপাদিত পণ্য এগুলো নিয়ে আগে তো গাড়ি ছিল না, জাহাজ ছিল না, এমন যোগাযোগ ব্যবস্থা ছিল না, তখন বাণিজ্যে যেত ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, বিশেষ করে গরুর গাড়িতেই বাণিজ্যতে যেত। যারা এই সওদাগর থাকতো তারা ঘোড়ায় যেত, অথবা গরুর কাঁধে জোয়াল দিয়ে তারপরে চাক্কা লাগিয়ে, এখনকার ঠেলা গাড়ির মতো এটা গরুর কাঁধে জোয়ালের সাথে লাগিয়ে দেওয়া হতো। গরুর গাড়ি অবশ্যই আপনারা চেনেন, আমার তো গরুর গাড়ি চিনিতে হবে না। তো ওভাবে তারা বাণিজ্যে যেত। 1 মাস 2 মাস 3 মাস পরে তারা ব্যবসা করে টাকা পয়সা নিয়ে বউ বাচ্চার জন্য যা দরকার তা নিয়ে আসতো আর ক্যাশ টাকা নিয়ে আসতো। এখন এই ডাকাতকে বাণিজ্য ভ্রমণে বেরোতে বলা হচ্ছে। তুমি বাণিজ্য করতে এসেছো, আধারে নেমেছো, চতুর্বণিক তুমি একটা চালাক মানুষ, তুমি রাতের আধারে ব্যবসা করতে বের হয়েছো। এখানে ডাকাতিকে বাণিজ্য বা ব্যবসা বলা হচ্ছে। কে জানে কি আছে পাড়াপড়শির মনে? হ্যাঁ, পাড়াপড়শির মনে কি আছে, কি মনে করতেছে সেটাও চিন্তা করতেছেন কবি। লোভে আর লালসায় অবশেষে আগন্তুক সর্বস্ব হারাবে। লোভে আর লালসায় অবশেষে আগন্তুক সর্বস্ব হারাবে। ডাকাত দল লোভের ফান্দে ডাকাতিতে এসেছে, লোভ লালসার ফান্দে পড়ে যখন সকাল হয়ে যাবে তখন সে ধরা খাবে। অনেক সময় ডাকাতি লোভ আর লালসায় ডাকাতি করতে করতে মালামাল বেশি পেয়ে গেলে বস্তা ভরতে 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 সকাল হয়ে যায়। সকাল হয়ে গেলে তখন তারা আর পালাতে পারে না, কেননা প্রভাত হলে চারিদিকে মানুষের ঢল নেমে যাবে। দ্যাট মিনস সকাল হয়ে গেলে তো মানসিক ঘুম ভেঙে যাবে। গ্রাম এলাকায় অনেক সময় নামাজের পরেই মানুষ রাস্তাঘাটে হাঁটে, এখন শহর এলাকায় হাঁটে ডায়াবেটিস রোগের জন্য, বিভিন্ন কোলেস্ট্রল কমানোর জন্য, প্রেশার কমানোর জন্য, সকালের মুক্তবায়ু সেবন করার জন্য। তো এখন ওই যে কেননা প্রভাত হলে চারিদিকে, প্রভাত মানে তো আসলে ডন টু ডাক্স, প্রভাত থেকে সন্ধ্যা পর্যন্ত। ডাক্স মানে আন্ধার, আন্ধারের হলো সন্ধ্যা। ডন মানে হচ্ছে ভোরের যে প্রথম আলোর প্রভা আসে, দ্যাট ইজ প্রভাত। ওই একটু আলোকিত হলেই তো মানুষ বেরিয়ে পড়ে। তোমরা পালাবে কেমনে? তোমরা লোভের বশে অবশেষে সর্বস্ব হারাবে। সর্বস্ব হারাবে মানে ধরা পড়ে যাবে, মার খাবে। অনেক জায়গায় ডাকাতকে মেরে ফেলে, অনেক জায়গায় মেরে টেরে রুটা বাঁধিয়ে রেখে তারপর থানায় দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড গণপিটুনি। এটা আইনকে হাতে তুলে নেওয়া হয়। যাই হোক, চোর পেলেও মানুষ ওভাবে করে মোবাইল চোর পেলে মারি টারি এই করে হাত পা ছেঁচে দেয় লোহার রড দিয়ে কিংবা ইট দিয়ে। যে মারে না সেও মারে, যার হাত নাই সেও মারে, যার পা নেই সেও মারে। বুঝতে পারছেন? আইনকে হাতে তুলে নেই, চাই যে একবারে মেরে ফেলুক।
ওখানে তারা আসলেই রুটা বাজিয়ে রেখে তারপরে থানায় খবর দেয়। তো সাবধান, ওরকম চোর ডাকাতের পাল্লায় কেউ পড়বেন না, এবং কিছু মাইন্ড করিয়েন না। সবাই আসুন, ভালো হয়ে চলি, সুন্দর চলি, আল্লাহ যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকি। আর চোর ডাকাত পেলে আইন হাতে তুলে দেই, আইন আছে, আদালত আছে, বিচার করবেন। এটা হচ্ছে আইন আদালতের প্রতি আস্থা থাকতে হবে, আস্থার জায়গা। নিজে এমনও হইতে পারে চোর ডাকাত মারতে গিয়ে দেখা গেল মেরেই ফেললেন, তখন কোনো কারণে দেখা গেল সে চোর না, তখন আপনারা সবাই ফেঁসে যাবেন। হ্যাঁ, প্রকৃত যদি চোর না হয়, চোর সন্দেহ করে মারেন, ডাকাত যদি না হয়, ডাকাত সন্দেহ করে মারেন, তখন কিন্তু আপনারা বাঁচবেন না। গণপিটুনিতে মৃত্যু বলে ওটা মেনে নেওয়া হবে না, পুরো গ্রামকে করে দেওয়া হবে, মামলা করে। এরকম অনেক রেকর্ড আছে, আপনারা বুঝতে পারছেন যারা সচেতন মহল। এখন মোবাইলের যুগ, এখন ডাকাতি চুরির খবর কম, কারণ এর ডাকাত আসার সাথে সাথে 1 মিনিটে বলে দিল কথা, পুলিশ চলে যাবে। 999-তে কল করে দিলে, 999-এ কল করে দিলে, থানা নম্বর নিয়ে থানায় কল করা যায়। তারপরে আত্মীয় স্বজনের কাছে ফোন করা যায়, অথবা ছোটো করে একটা কোনো প্রভাবশালী আত্মীয়কে মেসেজ দিয়ে দিলে উনি ব্যবস্থা নিতে পারবেন। আপনারা এই কবিতা থেকে আমি যেটা বুঝতে পারছি এবং বোঝাতে চাচ্ছি, এই ধরনের পরিস্থিতির শিকার হলে আপনারা ওরা তো আর উড়ে আসবে না, দরজা ভাঙবে কিংবা তখনই আপনারা বুঝে নেবেন যে ডাকাত পড়ছে বা বিপদ হয়েছে। অপরিচিত কেউ আসলে নির্দিষ্ট সময়ে আসবে, 10টার মধ্যে আসবে, 11টার মধ্যে আসবে, আত্মীয় স্বজন হলে 12টা পর্যন্ত থাকবে, চলে যাবে দাওয়াত খেলে। এখন সরকার তো আইনও করে দিয়েছে যে কোনো প্রোগ্রাম রাতের 12টার পরে আর হবে না, নাচ গান বাজনা ফাড়ে ফেলো ডোল 12টা পর্যন্ত, এরপরে ঘরে চলে যাও, সারা রাত নাচানাচি করা চলবে না। তো এরপরে যদি কেউ আসে বা অপরিচিত কেউ আসে, তখন আপনারা সাবধান হবেন এবং ওই যে বললাম কিছু টেকনিক অবলম্বন করবেন। মোবাইলে কথা বলতে না পারলে SMS দিবেন, SMS অপশন কাজ না করলে হোয়াটসঅ্যাপে দিবেন, টস করে দিয়ে দিতে পারেন একটা রেকর্ড, আমরা বিপদে আছি, আমাদেরকে হেল্প করুন, ডাকাত আসছে। এই মেসেজ দিয়ে তো আপনি হেল্প নিতে পারেন। একজনকে বললে একজন আর 10জনকে বলবে, ততক্ষণে ডাকাতরা হয়তো পালাবে, বুঝতে পেরে, নইলে ধরা পড়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমি কোনো কবিতার সমালোচক নই, আমি আইন পড়েছি, আর এখন আইনের প্র্যাকটিস করি না। আমি ব্যাংকের SPO, অসুস্থতার কারণে ছুটিতে আছি। মানসিক উৎকর্ষতা, মানসিক বিষণ্ণতা কাটানোর জন্য, দুশ্চিন্তা কাটানোর জন্য আমি বইয়ের আশ্রয় নিলাম, মোবাইলের আশ্রয় নিয়েছিলাম, এবং দেখতেছি যে বইয়ের আশ্রয় নিলাম। কারণ একসময় পড়াইতাম স্কুলে, 2টা কিন্ডারগার্টেনে পড়াইছি, এক শালাও টাকা দেয়নি, শালারা এখনও বেঁচে আছে, তারা বুঝবে। আর একটা ঢাকাতে আমি কিন্ডারগার্টেনে পড়াইছি মানিকনগরে, ওই শালাও আমাকে 1 মাস পরে টাকা দেয়নি। আর এক শালা হচ্ছে চিটংয়ে লোকাল, বলবো বুঝে যাবে, 2 মাস পড়ানোর পরে আমাকে টাকা দেয়নি। আমি হাটাজারিতে গিয়ে, ছিপাতলিতে শহর থেকে গিয়ে গ্রামে, স্টুডেন্ট মানুষ, সকালে চলে যেতাম 8টায়, গিয়ে 9টা 10টা 2 ঘন্টা পরে ইংলিশটা পড়িয়ে চলে আসতাম, আমার সাবজেক্ট ইংলিশ। আমি কোচিং সেন্টারে ব্যাচ পড়াতাম, আর কোচিং সেন্টারে বিষয়ভিত্তিক ব্যাচ পড়াতাম, পরে টিচার দিয়ে পড়াতাম। আর আমার একটা কোচিং সেন্টার ছিল, তো সেই ধারাবাহিকতায় এখন কিছু কথা হয়তো বলতে পারছি। আর আরেকটা কথা হচ্ছে, লেখাপড়া করবেন, জানবেন, শিখবেন, আউট নলেজ গ্যাদার করবেন, গল্প উপন্যাস, প্রবন্ধ পড়বেন, সায়েন্স ফিকশন পড়বেন,
গোয়েন্দা কাহিনী পড়বেন, তারপরে মোটিভেশনাল রাইটারদের বইগুলো পড়বেন। এখন মোটিভেশনাল স্পিচ দেয় তারা। এখন তো একটা মোটিভেশনাল স্পিচ দিয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করে যারা নাম করছেন, আমাদের দেশে বলেন বিদেশে বলেন। মোটিভেশনাল স্পিকার মানে কি? আপনাকে মোটিভেট করে, আপনাকে উৎসাহ যোগায়, আপনার জীবনকে পরিবর্তন করে দেয়। ওই বইগুলো পড়বেন, পড়লে আপনার মধ্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমি আসলে সবার উদ্দেশ্যে বলছি না, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার জুনিয়রদেরকে বলতে চাচ্ছি এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের বলছি, আমি কোনো উকিল, আমি কোনো ডাক্তার, আমি কোনো লয়ার, আমি কোনো ব্যারিস্টার, আমি কোনো বিচারক বিচারপতি। আমার আইডিতে অনেকেই আছেন, পুলিশ সুপার, ডিআইজি, সচিব, উপসচিব, অ্যাডিশনাল এসপি, ওসি। স্যারদের আমি কিছু বলছি না, স্যাররা আপনারা কান দিয়েন না। আমি ছোটদেরকে বোঝাতে চাচ্ছি, প্রয়োজনে আমার ভুল থাকলে সেটা আপনারা আমার ভুল ভাঙিয়ে দিবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে, অথবা আপনারা আলাদা একটা ক্লিপ ছেড়ে যে আমার এই যে অমুক শফিউল আজম নামে একজন অ্যাডভোকেট আছে, রূপালী ব্যাংকে চাকরি করে, ওকালতি বাদ দিয়ে, তারপরে ও এই বলেছে, এইখানে ভুল বলেছে, সেটা বলতে পারে না। তো আমার কমেন্টে ভুলগুলো আমাকে শুধরে দিতে পারেন। আমি সব জানতাম না, আমি তো আসলে বই দেখে দেখে বলছি। আমি কি মুখস্থ বলছি? আমি কি এত বড় লাট বাহাদুর হয়ে গেছি? এত বড় জ্ঞানের পাহাড় হয়ে গেছি, সাগর হয়ে গেছি? নো, নেভার। আমি স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে 20 বছর 25 বছর আগে আমি স্কুল কলেজ পড়ুয়া, ইন্টার পড়ুয়া, এসএসসি পড়ুয়া, 9, 10, 1 to 12 ক্লাস পর্যন্ত পড়াতাম। ডিগ্রিরও একটা ব্যাচ পড়িয়েছিলাম। ওটা হচ্ছে আসলে আমি, হ্যাঁ, তখনও বই দেখে দেখে পড়াতাম। বই নিয়ে আমিও একটা বই রাখতাম, ওটা দেখে প্রিপারেশন নিয়ে কালকে ওভাবে আমি রেডি করে তাদেরকে বোঝাতাম। আমার ছাত্রছাত্রীরা অনেকেই আজকে প্রতিষ্ঠিত হয়েছেন, বড় বড় জায়গায় আছেন, ভালো ভালো জায়গায় আছেন। তারা আরও প্রতিষ্ঠিত হোক। এবং আমি চাচ্ছি যে আমার এই জেনারেশন, আমাদের এখন আমাদের ছেলে মেয়েরা পড়ছে, তাদেরকে আমরা, সবার মা বাবা সবাইকে বুঝাইতে পারে না। মোবাইলে পাইলে হয়তো বুঝতে পারবে, কারণ তাদেরকে বোঝাতে হবে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। আমি কথাটা তো আমরা এখন বুঝতেছি, আগে বুঝতাম না। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর, মানে একজন শিশু জন্ম নেওয়ার পরে ওই শিশুর ভিতরে কি রয়েছে? শিশুর পিতা রয়ে গেছে। দ্যাট মিনস সে একদিন শিশু পিতা হবে, সমাজপতি হবে, হ্যাঁ, দলপতি হবে, লিডার হবে, টিচার হবে। তাকে পারিবারিক দায়িত্ব নিতে হবে একজন মানুষের উপর। আমার উপর একসময় কোনো দায়িত্ব ছিল না। আমার দায়িত্ব ছিল খাওয়া দাওয়া, ঘুমানো, 5 বছর 7 বছর পর্যন্ত। এরপরে পড়ালেখা করা, স্কুলে দিছে, তারপরে কলেজে, বিশ্ববিদ্যালয়ে, যে কোনো কারণে কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাকে খেটে খুঁটে খেয়ে দিয়ে পরিশ্রম করে লেখাপড়া করতে হয়েছে। অনেক জ্বর তুফান গেছে, যেটা আমাকে এখনও ভাবায়, চিন্তায়। তবে কষ্ট করাতে আমি এতটুকু আসতে পেরেছি আপনাদের দোয়ায়। আপনারা হতাশ হবেন না। আমি একটা কথা বলি সবসময়, হতাশ হবেন, নিরাশ হবেন না, ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে চাইবেন, কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা হয়ে যাবে। পড়ালেখাটা যারা করছেন ধরে রাখবেন, শেষ পর্যন্ত এগিয়ে যাবেন যে কোনো কিছুর বিনিময়ে। তাইলে একটা ভালো জীবন পাবেন, উন্নত জীবন পাবেন, সুন্দর জীবন পাবেন। নইলে মাটি কাটতে হবে, রিক্সা চালাতে হবে, ওই লেবারি করতে হবে, বাসের হেল্পার হতে হবে, বাসের কন্ডাক্টর হতে হবে, বাসের ড্রাইভার হতে হবে। ওরা খারাপ তা বলছি না, আমি বলছি যে আপনি কেন ভালো কিছু করতে পারবেন, আপনি খারাপ কিছুতে কেন যাবেন? আপনার কাছে কোয়ালিটি আছে, আল্লাহ পাক আপনাকে হাত দিয়েছেন। আমি ছাত্রীদের উদ্দেশ্যেই বলছি, হাত দিয়েছেন দুটা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, জাজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশেষ ক্যাডার, সবারই 2টা হাত 2টা পা। আপনারও 2টা হাত 2টা পা। আপনার মগজও তাদের একটা, মাথা একটা, আপনারও একটা। আপনি আপনার মগজকে কাজে লাগান, তারা তাদের মগজকে কাজে লাগিয়ে আজকে সমাজের, দেশের উঁচু স্থানে অধিষ্ঠিত হয়েছেন।
আপনি একদিন এই দেশের সম্পদ হবেন, আপনি টিএনও হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, বিসিএস ক্যাডার হবেন, পুলিশ হবেন, ব্যাংকার হবেন, লয়ার হবেন, ব্যারিস্টার হবেন, বিচারক হবেন, অফিসার হবেন, প্রশাসক হবেন, চেয়ারম্যান হবেন, মেম্বার হবেন। তাহলে আপনি যদি কিছু না জানেন, আপনাকে কিছু একটা যদি লিখতে হয়, আপনি কারো সাহায্য নিতে হয় বা কাউকে দিয়ে লেখাইতে হয়, তখন তো আপনি লজ্জায় পড়বেন। তখন লজ্জার চেতে মৃত্যুর শ্রেয় একটা কথা আছে না? অন্তত নিজে এতটুকু শিখেন ছাত্রছাত্রীরা, যাতে একটা জিনিস লিখতে পারেন, একটা ইংলিশ লেখা দেখে পড়তে পারেন, পড়ে বুঝতে পারেন। এজন্য শব্দার্থ শিখেন। ভোকাবুলারি বলে শব্দ ভাণ্ডার, এটা ডিকশনারি থেকে প্রতিদিন 5টা করে শব্দ বেছে নেন, যে কোনো 5টা শব্দ নিয়ে বা 10টা শব্দ নিয়ে লিখেন এবং শিখেন। এখন আবার নিজেকে পরীক্ষা করেন যে আমি 10টা শব্দ শিখলাম, ওই 10টা শব্দ লিখলাম, এবার অর্থগুলো লিখি। উচ্চারণ সহ পাবেন ডিকশনারিতে। পড়ার এইগুলো কৌশলগুলো অবলম্বন করলে আগাইতে পারবেন। সাবজেক্ট ওয়াইজগুলো সাবজেক্টকে কোচিং করেন, আর যেগুলো কোচিং সাবজেক্ট না ওগুলো কম পড়া হয়, ওগুলোতে নাম্বার চলে আসে। কারণ অন্য কোচিংয়ের সাবজেক্টগুলো গুরুত্ব দিতে দিতে টিচার যে সাবজেক্টগুলো পড়ায় না, বাংলায় ধরেন সমাজ, ইতিহাস, পরিণতি, এই সায়েন্সের মধ্যে ধরেন কিছু সাবজেক্ট, যেমন বায়োলজিতে আমি এবার দেখলাম অনেকে ফেল করেছে। তো বায়োলজিটাকে পড়ে না, অনেকে বায়োলজি অপশনাল দেয়, কিংবা এসএসসির কথা বলছি, ম্যাথমেটিক্স হায়ার ম্যাথে অপশনাল দেয়, এটা ইন্টারমিডিয়েটও হয়। তো দেখা যায় হায়ার ম্যাথে গিয়ে A+ পেয়ে বসে আছে, ওই বায়োলজি ফেল করে বসে হয়ে গেছে। ওই যে ম্যাথকে গুরুত্ব দিতে দিতে বায়োলজি আর পড়ে নাই। সবগুলো বই সমানভাবে পড়তে হবে। আমি ইংরেজিতে ভালো, অঙ্কে ভালো, ভেরি গুড। You have to read all the books, you have to read all the subject to pass the exam and to achieve good result. Because আমার এই অভিজ্ঞতা থেকে বলতেছি, জীবনে আপনি একটা করে টাকা জমান, আপনি 100 টাকা জমাইতে পারেন। আপনি যেমন টাকা জমান, আপনি পড়াগুলো যেমন পড়তে পড়তে ব্রেইনে জমা হয়, তেমনি আপনার নাম্বারগুলো আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন। আমার কথাটা বিশ্বাস করুন, এটা আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলতেছি। যেহেতু 2-4 কলম পড়ালেখা করেছি, বেশি পড়তে পারিনি, যেহেতু 2-4 জন ছাত্র পড়িয়েছি, সেহেতু 2-4 কথা বলতে পারি, সেহেতু আপনাদের সাথে শেয়ার করছে আমার নিজের এমবি খরচ করে, নিজের লাইট ফ্যান জ্বালিয়ে, নিজের ঘরে বসে। আপনাদের কাছে আমি টাকা চাচ্ছি না, আমি চাচ্ছি দেশের ভবিষ্যৎটা আলোকিত হোক, আলোকিত মানুষে দেশ ভরে যাক। পৃথিবীর উন্নত দেশসমূহে 100%, 80% শিক্ষিত, তারা কিন্তু একেবারে শিক্ষিত বলতে একেবারে কোয়ালিফাইড শিক্ষিত। আমাদের এখানে নাম লিখতে পারলে তাকে শিক্ষিত বলা হয়, ওটাকেও শিক্ষিতের হারে যোগ করা হয়। আমাদের এখনও 30-40% হয় নাই মনে হয়। আমাদের শফিউল আদম লিখতে পারলে সেও শিক্ষিত, রহিমা খাতুন লিখতে পারলে সেও শিক্ষিত। মানে সাক্ষরতা এটা শিক্ষিত না। উন্নত বিশ্বে সবাই গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পোস্ট গ্র্যাজুয়েশন, ডাবল মাস্টার্স, পিএইচডি হোল্ড। কেন? তারা পড়ছে বলে তারা উন্নত, আর পড়ছে বলে তারা জানতে পারছে, দুনিয়া সম্পর্কে জানতে পারছে, দুনিয়ার উপর প্রভাব বিস্তার করতেছে। উন্নত বিশ্বগুলো তাদের জ্ঞান বিজ্ঞানে এগিয়ে আছে বলেই তারা পুরো রাষ্ট্রকে শাসন করছে, পুরো বিশ্বকে শাসন করছে। পুরো বিশ্ব কয়েকটা সুপার পাওয়ারের হাতে বন্দি, তাদের বাইরে বিশ্বের কেউ যেতে পারে না। তারা যা চায় তাই করতে হয়, না মানলেও একদিন তাদের কথা মেনে, কারণ তাদের টাকা আছে, তাদের টাকা ছাড়া উন্নত দেশগুলো চলতে পারে না, তাদের কাছ থেকে টাকা নিতেই হয়। বিশ্ব ব্যাংক, IMF, জাতিসংঘের সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক, এগুলা কয়েকজনের হাতে বন্দি, ও তাদের কাছে যেতেই হয়। আপনার যেমন পয়সাওয়ালা আত্মীয় স্বজনের কাছে যেতে হয়, আমার যেমন যেতে হয়, ওনাদেরও যেতে হয়। মানে রাষ্ট্রকে, গরিব রাষ্ট্রকে বড় রাষ্ট্রের কাছে পরমুখাপেক্ষী হতে হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি, মনে রাখবেন কথাগুলো।